আমরা যেহেতু কাউন্টার সার্কাস শব্দটা দিয়ে শুরু করবো, ওটা সার্কাসের একটু গোড়ায় যাওয়া দরকার। এবার আগের স্টোরিটা খুব ইন্টারেস্টিং, এবার সার্কাসটা শুরু করেছিল নির্বাচন কমিশন। হুম। আরপিও সংশোধনে কেন তারা ওই যে দল জোটভুক্ত প্রার্থীকে বড় দলের বা তাদের ইচ্ছা অনুযায়ী প্রতীকে কেন এটা করলো, সেটাও কিন্তু আসলে আমি খুব ক্লিয়ার না যে কেন করছিল। কারণ আমি তো উল্টো করে বলি যে এই দলগুলো যদি গ্রো করতে হয়, আমি কাউন্টার কোনো কাউন্টার করছি না, জাস্ট কমপ্লিমেন্ট করছি, যে এই দলগুলো যদি গ্রো করতে হয় এরা কিন্তু সংসদে গিয়েও তাদের একটা বিকাশের সম্ভাবনা থাকতো। এখন এই সার্কাস শুরু হয়তো সেই বিকাশ তো শেষ, পার্টিও শেষ হয়ে যাচ্ছে। আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি, আমরা অনেক মতামতের কথা বলছি, অনেক সময় ওই জোটবদ্ধ থেকেও কিন্তু কিছু কিছু কথা জোটের বিপক্ষে বলা যায়, সংসদে গিয়েও যদি সে তার ওই প্রতীক নিয়েও কথা বলে, তার একটা স্বাধীনতা থাকে। এখন তো ওটা ভেঙে চলে যেতে হচ্ছে একটা দলের পেটের মধ্যে। সেটা কিন্তু আরপিওটা কেন সংশোধন করলো এবং এটার পেছনে কি, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। আর দেখেন না, আমাদের এখানে আমাদের রাজনীতি শুধু না, ভারতের মধ্যে বলেন, বিশ্বের রাজনীতির ইতিহাস বলেন, এই প্রতীক নিয়ে বা শেয়ার করা বা জোটবদ্ধ নির্বাচন করার সংস্কৃতি তো আমাদের বহুদিনের। এবং একটা বড় জোট বা প্রধান যে দল থাকে তাদের এটা 50-এর দশকে হয়েছে, 60-এর দশকে হয়েছে। আবার খুব নিকট অতীতে জোটবদ্ধ ইলেকশনের সফলতা আমরা দেখেছি কয়েকবার। সেটা আপনি 2001-এর ইলেকশন বলেন, আবার 18-তেও জোটবদ্ধ ইলেকশন দেখেছি, আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে অনেক দলও সেটা করেছে। কিন্তু এই যে প্রতীক ছেড়ে দল ভেঙে করা, এটা নতুন জিনিস। কিন্তু অনেক দল কিন্তু ইতিমধ্যে অন্য দলের প্রতীক নিয়েও, যদি সুযোগ ছিল যে যখন, ওটাও কিন্তু কনসিডারেশনে আনতে হবে। ধরেন কথার কথা যে রাশেদ খান মেননের তো সুযোগ ছিল তার দলের প্রতীকে নির্বাচন করা, কিন্তু রাশেদ। তখনকার যে একদলীয় নির্বাচন, সে কিন্তু আবার অপশন থাকা, অপশন ছিল, তারপরেও গিয়ে নৌকা প্রতীকে ইলেকশন করেছে। তো কোনটা যে বেশি খারাপ ওটাও কিন্তু মানদণ্ড নির্ধারণ করা মুশকিল। এখন না হয় আরপিওতে হাত বাঁধা, এই জন্য এই ছোট দলগুলো গিয়ে বিএনপিতে যোগ দিয়ে প্রতীক নিচ্ছে। কিন্তু যখন হাত বাঁধা ছিল না, আপনি আপনার প্রতীকে ইলেকশন করতে পারতেন, হ্যাঁ আপনি দল বিলুপ্ত করেন, কিন্তু তখনও তো আপনার নৌকো নিয়ে ভোট করেছেন। সেখানে আরপিও সংস্কারটা কতটুকু ইফেক্টিভ হলো, এটা একটা প্রশ্ন। আমি তো উল্টো করে বলি, দেখেন কমিটমেন্টের জায়গায় যদি বলি বিএনপির দিক থেকে, যে বিএনপি বলছে যে আমরা আমাদের জোট সঙ্গীদের নির্বাচনে ছাড় দিতে চাই। এবং যখন আরপিও সংশোধনের জন্য একটা মামলাও হলো আমরা দেখলাম, এবং ওই মামলার পরবর্তী এই ঘটনাগুলো শুরু হলো, প্রথম নির্বাচন কমিশন, পরে কোর্ট। এবং ওখানে যদি বিএনপি ওই ফার্ম কমিটমেন্টটা যেটা দেখি আমি, সেটা হচ্ছে তারা কিন্তু তাদের, মাসুদ কামাল ভাই যে কথাটা বললো, তাদের ফিট এবং হেভিওয়েট ক্যান্ডিডেট কোন কোন আসনে আছে। ধরেন আমি নুরুর আসনটার কথা জানি, ওখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা, এই মুহূর্তে মামুন ভাই বোধ হয় ওনার, উনি, আমি নামটা ভুলে গেলাম, উনি দীর্ঘদিন থেকে কাজ করছেন, ভেরি প্রমিনেন্ট, তার আসনে কিন্তু নুরুকে দিল। তার মানে নুরুর জন্য একটা রিস্ক তৈরি হলো, কিন্তু বিএনপি কিন্তু স্যাক্রিফাইস করলো। বা শ্রাবণের আসনটা যশোরে খুব প্রমিজিং, সে ক্যাম্পেইন করলো, তার আসনে কিন্তু আরেকজনকে দেয়া হলো। সো এটা কিন্তু বিএনপির দিক থেকে তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাকোমোডেট করছে। এখন মাসুদ ভাই যে কথাটা তুললেন যে তাদের এই নীতি নৈতিকতা, সেইটা একটা ভিন্ন প্রশ্ন। আমি পলিটিক্যালি অ্যানালাইজ যদি করি, যে বিএনপি কিন্তু ওই জায়গাটায় ঠিক আছে। আরেকটা জিনিস একটু গোড়ার থেকে আসি, সেটা হচ্ছে বারবারই বিএনপি বলছে যে আমরা একটা জাতীয় সরকারের অবয়ব দিতে চাই সরকার পরিচালনার ক্ষেত্রে, এবং 25 তারিখে এসে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে এটা ছিল যে সবাইকে নিয়ে করতে চাই। সো বিএনপি তাদের দিক থেকে ডোরটা ওপেন করছে, এবং ওখানে একটা গুডউইল আছে যে ঠিক আছে, তুমি তোমার মার্কা বাদ দিয়ে, আমি আমার হেভিওয়েট প্রার্থী বা আমার দলের ত্যাগী নেতাকে বাদ দিয়ে তোমাকে দিচ্ছি, যেন তুমি জিতে আসতে পারো, এই জন্য তুমি ধানের শীষ নিতে পারো। কারণ আরপিওর কারণে তো হাতটা বাঁধা হয়েছে। এটা কিন্তু আরেকটা পার্সপেক্টিভ আবার। 3 নাম্বার হচ্ছে যে জিতবে বা হারবে সেটা অবশ্যই একটা রিস্ক। কিন্তু আমি যদি রাশেদের আসনটার উদাহরণটা দেখি, যে রাশেদের আসন আসলে কয়েকদিন থেকে বিএনপি চেষ্টা করছিল, আমরা পত্রপত্রিকায় দেখছিলাম যে এটাকে কনফ্লিক্টটা মিনিমাইজ করা। যদিও রাশেদ চাচ্ছিল ঝিনাইদহ 2, তাকে দিয়েছে ঝিনাইদহ 4। তো সেখানে না পেরে কিন্তু রাশেদ যখন দেখছে যে তাকে, যেহেতু সে ঝিনাইদহ 2-এর ভোটার বা তার এলাকা দিয়েছে 4-এ, ওখানে আবার বিএনপি প্রার্থীর কারণে 2-এ দিতে পারে নাই তাকে, সে কিন্তু 4-এ গেছে। এবং যখন দেখছে যে ওখানে আন্দোলন বিদ্রোহ টিদ্রোহ হচ্ছে, তখন কিন্তু তাকে বিএনপিতে এনে যোগ দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, এবং আজকে একটা মেসেজও দেওয়া হয়েছে বিএনপির মহাসচিবের পক্ষ থেকে, যে ওই আসনে যারা বিদ্রোহ করছে বা রাশিদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা যেন রাশিদের পক্ষে কাজ করে। বিএনপি একটা বড় দল, একজন মনোনয়ন প্রত্যাশী একজন থাকলেও প্রত্যেকটা আসনে একজন পেলেও, প্রত্যেকটা আসনে আসলে অনেক মনোনয়ন প্রার্থী ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, যে মনোনয়ন পেয়েছে, জাস্ট আমি আর্গুমেন্টটা করছি, যে যে মনোনয়ন পেয়েছে তার বিপক্ষে কিন্তু আরো কয়েকটা গ্রুপ ছিল বা কয়েকটা আসন নিশ্চয়ই তারা ওই আসনে
মনোনয়ন প্রার্থী ছিলেন, তারা কিন্তু আবার উল্টো দিকেও কাজ করতে পারে। সো এটা এমন না যে আপনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে হেভিওয়েট প্রার্থী থাকলে হেরে যাচ্ছেন। আর একটা জায়গা বিএনপির জন্য যদিও সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই, যে তারেক রহমান সাহেব ফেরার কারণে উনি ভার্চুয়ালি যেভাবে হ্যান্ডেল করছিলেন বিষয়গুলোকে, এখন ওনার প্রেজেন্সে আমি মনে করি পজিটিভ ইম্প্যাক্টটা বেশি হবে। বাট চ্যালেঞ্জও একই সাথে আছে, যদি কেউ বেঁকে বসে বা স্বতন্ত্র ইলেকশন করে। আমি কিন্তু আসলে আমার এই ধারণা পজিটিভ ইম্প্যাক্ট এবং চ্যালেঞ্জ নিয়েও আরেকটু কথা বলতে চাইবো, এবং তারেক রহমান সাহেব ফেরার পরে আসলে কি পরিবর্তনটা রাজনীতিতে হচ্ছে এবং নিকট ভবিষ্যতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো।